गुड मर्निंग ভিউয়ার্স, ওয়েলকাম টু চ্যানেল মাইন্ড। আজ আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে এসএসসি চাকরি বাতিল। 2016 সালের প্রায় 22,000 ক্যান্ডিডেট বা তার কিছু বেশি ক্যান্ডিডেটের চাকরি এক লহমায় বাতিল হয়ে গেল। এই বিষয়টা নিয়ে আজকে আমি আলোকপাত করব। তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে আজকে নতুন এসছো তাদের কাছে অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে দিও যাতে ভিডিও সবার আগে পৌঁছে যায়। এবং যারা অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্যে। তো চলো আমরা এবার বিষয়ের গভীরে প্রবেশ করি। 2016 সালে ফার্স্ট এসএলএসটি রিক্রুটমেন্টের মধ্যে দিয়ে বিভিন্ন ধাপে 9, 10, 11, 12, গ্রুপ ডি এবং গ্রুপ সি এই চারটে বিভাগে প্রায় 22,000 ক্যান্ডিডেটের চাকরি হয়েছে। মোট ভ্যাকান্সি ছিল 24,640, কিন্তু রেকমেন্ডেশন দেওয়া হয়েছে 25,753। রিক্রুটেড ক্যান্ডিডেটের সংখ্যা 22,000-এর কিছু বেশি। তো 22 এপ্রিল মাননীয় বিচারপতি দেবাংশু বসাক এবং মাননীয় বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চে যে রায় ঘোষণা হয়, অত্যন্ত ঐতিহাসিক একটা রায়। সেখানে এক লহমায় 22,000 ক্যান্ডিডেটের চাকরি বাতিল হয়ে যায়। তো এই নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন বিতর্ক তৈরি হয়েছে, বিভিন্ন জন মতামত পোষণ করছেন এই রায় নিয়ে। আমি তার আগে পুরো ইতিহাসটা একবার দেখে নিই যে কোথা থেকে এর শুরু। 2016 সালের ফার্স্ট এসএলএসটি যে পরীক্ষা হয়, সেখানে অ্যাজ কোনো প্যানেল বার হয়নি। অনেক গড়িমসির পর, অনেক কিছুর পর একটা প্যানেল আসে, যেখানে কোনো নাম্বার ডিভিশন ছিল না। অর্থাৎ আমি একাডেমিকে কত পেয়েছি, আমার ট্রেনিংয়ে কত, আমি লিখিত পরীক্ষায় কত পেয়েছি, এই নাম্বার ডিভিশন ছিল না। সেখানেই কিন্তু সকলে আঁচ করতে পেরেছিল যে এখানে একটা বড় কিছু খেলা হতে চলেছে। আমি কোনো কিছুকে ঢেকে রাখতে চাইছি। কেন ঢেকে রাখতে চাইছি, অস্বচ্ছ রাখতে চাইছি? তার কারণ এই অস্বচ্ছতার সুযোগে আমি কিছু অনৈতিক কাজকর্ম করব। তো এই অভিযোগ নিয়ে 2016 সাল থেকেই সরব হয় বিশেষত যোগ্য চাকরি প্রার্থীরা, এবং তারা বিভিন্নভাবে তাদের প্রতিবাদ জানাতে থাকে। বিকাশ ভবনের সামনে রাস্তায় ছোটোখাটো প্রতিবাদ বিক্ষোভ থেকে এই আন্দোলন শুরু হয়। 2018 সালের সামনেও এই বিক্ষোভ, ধর্না, স্লোগান এইগুলো বিকাশ ভবনের সামনে হতে থাকে, কিন্তু কেউ অত গুরুত্ব দেয়নি। রোজই এইরকম প্রশাসনিক ভবনের সামনে আন্দোলন, বিক্ষোভ এসব হতেই থাকে, কিন্তু সেইটা তখনও লোকের দৃষ্টি আকর্ষণ করেনি। সকলের বঞ্চনা যখন একত্রিত হলো, তখন সেটা একটা আন্দোলনের রূপ নিল। এরপর কি হলো? 2019 সালে মার্চ মাসে প্রথম নিয়োগ বিরোধী একটা আপাদমস্তক আন্দোলনের চেহারা নেয়। এই প্রতিবাদটি প্রথম আপাদমস্তক চেহারা নেয়। কেন? লোকসভার আগে সেইটাকে একটা সুযোগ হিসেবে কাজে লাগায় এবং প্রেস ক্লাবের সামনে তার অনশনে বসে। সংগঠিত হয় আন্দোলনটা এবং 29 দিন অনশন চলার পর এই অনশন কিন্তু তুলে দেওয়া হয়। তারপরে তারা থেমে থাকেনি। এরপর তারা একে একে সল্টলেকের করুণাময়ীতে 187 দিনের ধর্ণামঞ্চ অবস্থান করেন এবং সেখান থেকে আন্দোলন উঠে আসে ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে। তখন বিভিন্ন মহল থেকে তাদের প্রতি সমর্থন জানানো হয়। আমরা দেখেছি বিভিন্ন আইনজীবী, বিভিন্ন সমাজকর্মী, রাজনৈতিক নেতা তাদের পাশে যান এবং তাদের আশ্বাস দেন যে তাদের প্রতি যে অবিচার হয়েছে তার সুরাহা হবে। এরপর 2021 সালে 5ই আগস্ট কলকাতা হাইকোর্টে দুটি মামলা দায়ের করা হয়। একটা গ্রুপ সি নিয়োগ সংক্রান্ত দুর্নীতির মামলা, অন্যটি গ্রুপ ডি নিয়োগ সংক্রান্ত দুর্নীতির মামলা। এই একই সময়ে রাজ্যে নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের দুর্নীতির আরও মামলা হয় হাইকোর্টে। তো ধীরে ধীরে এই আন্দোলন এবার আইনের পথ নিতে থাকে। কখন? যখন বিভিন্ন মহল থেকে তাদের প্রতি সমর্থন জানানো হয়, নৈতিক সমর্থন জানানো হয়। এ প্রায় সমস্ত আবেদনই তৎকালীন বিচারপতি মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে জমা হতে থাকে। সেখানে শুরু হয় শুনানি। 2021 সালের নভেম্বরে তিনি প্রথম স্কুলে নিয়োগ দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে সিবিআই তদন্তের নির্দেশ দেন। দুর্নীতির তল পেতে তদন্তে নামে কেন্দ্রীয় সংস্থা। 2021 সালে সিবিআই আসছেন। এরপর কি হলো? প্রথম যে মামলাটিতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়, সেটি ছিল এসএসসির গ্রুপ ডি নিয়োগ সংক্রান্ত মামলা। সন্দীপ প্রসাদ নামে এক ভদ্রলোক, তিনি চাকরি প্রার্থীদের হয়ে মামলাটি করেছিলেন। তারপর 2022 সালের 15ই ফেব্রুয়ারি থেকে 2022 সালের 17ই মে পর্যন্ত একে একে 7টি মামলা সিবিআই তদন্তের নির্দেশ দেন মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই মামলাগুলির মধ্যে দুটি মামলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাননীয় আব্দুল গনি আনসারির করা আবেদন এবং ববিতা সরকারের একাদশ দ্বাদশে করা আবেদন। এই দুটি কেসের মধ্যে দ্বিতীয় কেসটি অত্যন্ত আলোচিত কেস। আমরা সকলে জানি ববিতা সরকার নাম তার যেখানে ছিল, তার পেছনে থাকা অঙ্কিতা অধিকারী, তৎকালীন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে, সেই র্যাঙ্ক জাম্প করে, অর্থাৎ আমার সামনে যে ক্যান্ডিডেট আছে তাকে টপকে গিয়ে আমি নিয়োগপত্র পেয়ে যাই। তো এখানে সরাসরি প্রমাণ হয়ে যায় যে দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছে। অভিজিৎ গাঙ্গুলি এই বিষয়ে একদম তার রায় জানাতে কোনো দেরি করেননি বা দ্বিধা করেননি। অঙ্কিতা অধিকারীর চাকরিটা ববিতা সরকারকে দেওয়ার নির্দেশ দেন এবং তিনি এতদিন চাকরি করে যত বেতন পেয়েছেন সব ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন। তো এখানে একটা দৃষ্টান্ত
প্রতিষ্ঠিত হয় যে হ্যাঁ দুর্নীতি হয়েছে। এরপর সব মহল থেকেই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসা হয় এবং সকলে হালে যেন পানি পায়। এরপরেই মাননীয় আইনজীবী ফিরদৌস শামীম আব্দুল গনি আনসারীর করা আবেদনের শুনানি করতে গিয়ে তিনি উল্লেখ করেন যে প্রচুর দুর্নীতি হয়েছে। তিনি তথ্য প্রমাণ পেশ করেন এবং এখানে তৎকালীন শিল্পমন্ত্রী তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জড়িয়ে থাকার তিনি ইঙ্গিত দেন। এরপর একে একে যে অনেকগুলো মামলা হলো, সেই মামলাগুলোর সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। সেই বিচারপতির দেওয়ার নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে অনেকগুলো মামলা করে আমাদের রাজ্য সরকার তথা এসএসসি, এবং বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি রবীন্দ্র সামন্তের বেঞ্চ এই সিবিআই তদন্তের মধ্যে অনেকগুলোকেই স্থগিতাদেশ দেয় যে সিবিআই তদন্তের দরকার নেই। তারা মন্তব্য প্রকাশ করেন যে প্রাক্তন বিচারপতি রঞ্জিত কুমার বাগের নেতৃত্বে একটা কমিটি তৈরি করা হবে প্রথমে, এবং সেই কমিটি তদন্ত করে দেখবেন যে এই অভিযোগগুলো কতটা সত্যতা আছে। তাহলে সিবিআইকে সরিয়ে বাগ কমিটি তৈরি করা হয় এবং বাগ কমিটির রিপোর্টে কিন্তু চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। 13ই মে এই বাগ কমিটির রিপোর্ট পেশ করে হাইকোর্টে। সেই রিপোর্টে স্পষ্ট বলা হয় যে রাজ্যের স্কুলগুলিতে এসএসসির মাধ্যমে শিক্ষক এবং অশিক্ষক কর্মী নিয়োগের ক্ষেত্রে বড় দুর্নীতি হয়েছে। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি চাকরি প্রার্থীদের। রিপোর্টে বলা হয় মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও 381 জন এসএসসি পরীক্ষার্থীকে সুপারিশপত্র দেওয়া হয়েছে, যাদের মধ্যে 222 জনের নাম কোনো প্যানেলেই ছিল না, এমনকি ওয়েটিং লিস্টেও ছিল না, কারণ এরা লিখিত পরীক্ষায় পাসই করতে পারেনি। তা সত্ত্বেও এদের এসএসসি অফিস থেকে সুপারিশপত্র দেওয়া হয়েছে। তো বাগ কমিটি স্পষ্টভাবে এটা একদম উল্লেখ করেন যে দুর্নীতি হয়েছে এবং তারা একটা দুর্নীতির জায়গা স্পষ্টভাবে খুঁজে বার করতে পারেন, যেটা প্যানেল এক্সপায়ারির পরেও নিয়োগ দেওয়ার ঘটনা। বাগ কমিটির এই রিপোর্টের পর আবার শুরু হয় সিবিআই তদন্ত, এবং শুধু সিবিআই নয়, এর সঙ্গে যুক্ত হয় ইডি। সেই তদন্তেই রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে, আসলে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়িতে ইডি অভিযান চালিয়ে 2022 সালের 23শে জুন তাকে গ্রেপ্তার করা। এখনও তিনি জেলে আছেন আমরা জানি। ইডি পার্থবাবুর ঘনিষ্ঠ অর্পিতা, তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের নামে কেনা দুটি বাড়ি থেকে প্রায় 50 কোটি নগদ টাকা উদ্ধার করেন। সেই টাকার পাহাড় থেকে উদ্ধার হয় প্রাথমিক শিক্ষা পর্ষদের খাতাও। ততদিনে প্রাথমিক নিয়োগ দুর্নীতির কথাও প্রকাশ্যে আসতে শুরু করেছে। এই ঘটনার পর পার্থ ও অর্পিতা দুজনকেই গ্রেপ্তার করে ইডি। গ্রেপ্তার হন শান্তিপ্রসাদ কল্যাণময় সহ এসএসসি নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত অনেকেই। 2016 সালে এসএসসির মামলার মোট 24,000 পদে নিয়োগ দুর্নীতি হয়েছে বলে অভিযোগ ছিল। 5,000 তথা 5,000-এর কিছু বেশি ক্যান্ডিডেটের বিরুদ্ধে পরিষ্কার তথ্য প্রমাণ দেন এবং বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মহাশয় এই 5,000 ক্যান্ডিডেটের চাকরি বাতিল করেন। তবে শেষ পর্যন্ত অবশ্যই নির্দেশ সম্পূর্ণভাবে কার্যকর হয়নি। বিচারপতি নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান চাকরি হারানো শিক্ষক এবং শিক্ষাকর্মীরা। সুপ্রিম কোর্ট প্রথমেই চাকরি বাতিলের নির্দেশে স্থগিতাদেশ দেয়। 2023 সালের 9 নভেম্বর এসএসসির সমস্ত মামলা হাইকোর্টের একটি বিশেষ বেঞ্চে ফেরত পাঠানোর নির্দেশ দেয় শীর্ষ আদালত। সেই সঙ্গে নির্দেশ দেয় যে আগামী 6 মাসের মধ্যে স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি সংক্রান্ত যাবতীয় মামলার শুনানি শেষ করতে হবে ওই বিশেষ বেঞ্চকে। এই রায়ের পরেই কলকাতা হাইকোর্টে একটা বিশেষ বেঞ্চ গঠিত হয়। মাননীয় বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চে সকল এসএসসি সংক্রান্ত কেসের 348টা কেস এখনও পর্যন্ত জমা পড়েছে বিভিন্নভাবে, সেই সকল কেসের শুনানি শুরু হয় এবং দীর্ঘ শুনানির পর গত 20শে মার্চ শুনানি শেষ করে বিচারপতি ইঙ্গিত দিয়েছিলেন যে কোনো ভালো রায় আপনারা আশা করবেন না, কেননা এখানে প্রচুর দুর্নীতি হয়েছে। সেই তথ্য প্রমাণের উপর ভিত্তি করে গত 22শে এপ্রিল সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চ এসএসসি মামলার রায় সব মিলিয়ে মোট 25,753 জনের চাকরি বাতিল করার নির্দেশ দেন। অর্থাৎ 2016 সালে যারা চাকরি পেয়েছিলেন তাদের সকলের নিয়োগ বাতিল করা হয়েছে। শুধু তাই নয়, প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পর যারা চাকরি পেয়েছেন, জনগণের টাকা থেকে বেতন নিয়েছেন, তাদের 4 সপ্তাহের মধ্যে সুদসহ বেতন ফেরত দেওয়ারও নির্দেশ দেন। এই হচ্ছে পুরো 2016 সালের এসএসসি চাকরি, তার দুর্নীতি বা তার পুরো ইতিহাস। তো 9, 10, 11, 12 গ্রুপ ডি এবং গ্রুপ সি সব মিলিয়ে যে নিয়োগ হয়েছে তার মধ্যে সকলকেই বাদ দিয়ে দেওয়া হয়েছে। মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যে 5,000 জনের চাকরি বাতিল করেছিলেন, এখানে দেবাংশু বসাক, মাননীয় বিচারপতি দেবাংশু বসাক সেই দিকে যাননি, তিনি সবাইকে বাতিল করে দিয়েছেন। তো এই রায় নিয়ে স্বভাবতই বিভিন্ন মহলে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা দিয়েছে। 282 পাতা যে জাজমেন্ট কপি এসেছে সেখানে অনেক কিছু বলা হলেও কয়েকটা বিষয় নিয়ে আমি আলোকপাত করব। তার আগে বলে রাখি 17টি ধাপে দুর্নীতির হদিশ পেয়েছে সিবিআই
এবং সিবিআই চোখ দিয়ে কোর্ট সেটাকে মান্যতা দিয়েছে বা দেখেছে যে হ্যাঁ এই 17 জায়গায় দুর্নীতি হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য জায়গা হলো নাইসা বলে একটা কোম্পানিকে টেন্ডার দেওয়া হয়েছিল। সেই নাইসা কোম্পানিকে যে টেন্ডারটা দেওয়া হয় সেটা অবৈধ ছিল। কিভাবে অবৈধ ছিল? টেন্ডার দিতে হলে সেটা ওপেন করতে হয়, সকলের জানা দরকার যে এরকম একটা টেন্ডার গভর্নমেন্ট ডেকেছে, সেখানে যে কোনো কোম্পানি তাদের কোটেশন জমা দেবে এবং সেই সব কোটেশনগুলোকে ট্যালি করে যাকে যোগ্য মনে করবে কমিটি তাকে দায়িত্বটা দেওয়া হবে। কিন্তু এক্ষেত্রে এই আইন মানা হয়নি। সরকারের ঘনিষ্ঠ কোনো হতে পারে, সরকারের ঘনিষ্ঠ কোনো কোম্পানি নাইসা, সেই নাইসাকে রুদ্ধদ্বার বৈঠক করে তাকেই অর্ডারটা দিয়ে দেওয়া হয়। এটা সম্পূর্ণ বেআইনি। সরকারি কোনো কাজে এইভাবে টেন্ডার দেওয়া যায় না। প্রথম দুর্নীতির হদিশ পেয়েছে নাইসা কোম্পানি। অপর একটা কোম্পানি ডাটা স্ক্যানটেক বলে তাদেরকে ওএমআর শিট ইভ্যালুয়েশনের দায়িত্ব দেওয়া হয়েছে। এই ডাটা স্ক্যানটেক বলে অন্য যে কোম্পানিকে ইভ্যালুয়েশনের দায়িত্ব দিল, এটা এই তথ্য এসএসসির কাছে ছিল না, সেটা কোর্টে এসএসসি জানিয়েছে। অর্থাৎ আমাকে একটা কাজের দায়িত্ব দেওয়া হলো, আমি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া আরেকজনকে সেই কাজের দায়িত্ব দিলাম, এখানে দুর্নীতি হয়েছে। ওএমআর শিট ডিস্ট্রয় করা হয়েছে। ওএমআর শিট ডিস্ট্রয় করার আগে যথাযথ অনুমতি নেওয়া হয়নি বা সেগুলো প্রিজার্ভ করা হয়নি। কিভাবে? ডিজিটালাইজ করা হয়নি। হতেই পারে অনেক ওএমআর শিট, 30 লক্ষ ওএমআর শিটের কপি রয়েছে হার্ড ডিস্কে। তো সেই হার্ড ডিস্ক কোথায় পাওয়া গেছে? নাইসার যে অফিস সেখান থেকে, গাজিয়াবাদ থেকে সেটাকে সিজ করা হয়েছে এবং সেখানে দেখা গেছে 30 লক্ষ ওএমআরের স্ক্যান কপি রয়েছে। তো দুর্নীতি এখানে হয়েছে যে ডিজিটাল, প্রথমে কিন্তু অস্বীকার করেছিল, এসএসসি অস্বীকার করেছিল আমাদের কাছে কোনো ওএমআর শিট নেই এবং এটার সম্পূর্ণটা সার্ভারে লোড করা আছে। অর্থাৎ একজন ক্যান্ডিডেট ওএমআর পরীক্ষায় কত পেয়েছে, একজন ক্যান্ডিডেট পরীক্ষায় কত পেয়েছেন সেটা আমাদের সার্ভারে লোড করা আছে। কিন্তু পরবর্তীকালে নাইসা কোম্পানি তাদের যে তথ্য সংগ্রহ করে রেখেছিলেন সেই হার্ড ডিস্ক যখন আমরা বাজেয়াপ্ত করলো সিবিআই, তখন দেখা গেল যে এই দুটোর মধ্যে বিস্তর ফারাক। অরিজিনাল নেই বলে তারা এই ওএমআর ট্যাম্পার করতে পেরেছে, ওএমআর শিট ম্যানিপুলেশন হয়েছে। কিভাবে? কোনো ক্যান্ডিডেট পরীক্ষায় 2 পেয়েছে, সেই ক্যান্ডিডেটকে 62 করে দেওয়া হয়েছে এসএসসি সার্ভারে। 2 পেয়েছে সেটা কিভাবে প্রমাণ হলো? নাইসা কোম্পানির কাছে পাওয়া যে হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করেছে সিবিআই, সেখানে দেখা যাচ্ছে যে একটা ক্যান্ডিডেট অমুক, তার নামের পাশে লেখা আছে যে তিনি লিখিত পরীক্ষায় 2 পেয়েছেন। কিন্তু সেই একই ক্যান্ডিডেট অলৌকিকভাবে কোন জাদু বলে এসএসসি সার্ভারে থাকা যে মার্কস, সেখানে দেখা যাচ্ছে যে সেই 2টা 62 হয়ে গেছে। এই দুটো ট্যালি করে জানা গেছে যে দুর্নীতি হয়েছে। আরটিআইয়ে যত রিপোর্টের উত্তর তারা দিয়েছে 2018 সাল থেকে 2023 সালে, এসএসসি দাবি করেছে যে তাদের সার্ভারে থাকা মিরর ইমেজের কপি থেকেই তাদের আরটিআই রেসপন্স দেওয়া হয়েছে। কিন্তু এরকম কোনো মিরর ইমেজ নেই। যেটা আছে সেটা হচ্ছে ক্যান্ডিডেটদের স্কোর। ক্যান্ডিডেটদের স্কোর আর মিরর ইমেজ এক নয়। আমি খাতায় 62 পেলাম, সেইটা ট্যাবুলেশন শিটে 62 লেখা আছে, এটা কখনো স্ক্যান কপি হতে পারে না। ট্যাবুলেশন শিটের লেখা প্রাপ্ত নাম্বার এটা এসছে আমার খাতা থেকে, সেই খাতার স্ক্যান কপি এসএসসির কাছে ছিল না। কিন্তু আরটিআইয়ের উত্তর দেওয়ার সময় তারা কোনো জানি না কীভাবে উত্তর দিয়েছি, কিন্তু তাদের দাবি হচ্ছে আমাদের কাছে যে স্ক্যান কপি ছিল তার ভিত্তিতেই আমরা আরটিআইয়ের উত্তরগুলো দিয়েছি, এটা মিথ্যা। সকল ক্যাটাগরিতেই ভ্যাকান্সির চেয়ে বেশি নিয়োগ দেওয়া হয়েছে। যতগুলো ভ্যাকান্সি ছিল তার চেয়ে বেশি নিয়োগ দেওয়া হয়েছে। প্যানেলে নাম না থাকার পরেও কতগুলো ক্যান্ডিডেট চাকরি পেয়েছে সেটা বাগ কমিটি রিপোর্টেও বলা হয়েছে। ব্ল্যাঙ্ক ওএমআর শিট জমা দিয়ে চাকরি পেয়েছে। আর কিভাবে দুর্নীতি হয়েছে? র্যাঙ্ক জাম্প হয়েছে, যেটা আমরা অঙ্কিতা অধিকারীর ক্ষেত্রে বলেছিলাম। আমার আছে সিরিয়ালে, আমার নাম আছে 17তে, আমার আগে একজন আছে 11। তো ন্যাচারালি যখন নিয়োগ দেওয়া হবে 10, 11, 12, 13, 14 এইভাবে যখন আমার নাম আসবে 16 জনের পর আসবে, অর্থাৎ 16 জন আমার আগে চাকরি পেয়ে গেলেও যদি ভ্যাকান্সি থাকে তাহলে আমি 17 নম্বর ক্যান্ডিডেট ডাক পাবো। কিন্তু অলৌকিকভাবে 10 নম্বর ক্যান্ডিডেট চাকরি পেয়েছে, 11 পায়নি, 12 পায়নি, 13 পেয়েছে, আবার এসে 17 চাকরি পেয়েছে। র্যাঙ্ক জাম্প করে এই চাকরিগুলো দেওয়া হয়েছে। আর একটা যেটা দুর্নীতি হয়েছে সেটা হচ্ছে যে ক্যান্ডিডেটদের যে তালিকা সেখানে কোনো নাম্বার ব্রেকআপ দেওয়া হয়নি। অর্থাৎ এই তালিকাতে এসএসসি বার করেছিল, সেই তালিকাতে আমার নামের পাশে কোনো নাম্বার ব্রেকআপ ছিল না, যেটা প্রাইমারির ক্ষেত্রে এবার দেখানো হয়েছে। আমি একাডেমিকে কত পাচ্ছি, ট্রেনিংয়ে কত পাচ্ছি, লিখিত পরীক্ষায় কত পাচ্ছি, ইন্টারভিউয়ে কত পাচ্ছি, ডেমনস্ট্রেশনে কত পাচ্ছি, এই যে ব্রেকআপ এরকম কিছু ছিল না। তো এটাও একটা কোনো নাম্বারই ছিল না, এটাও একটা দুর্নীতির অত্যন্ত বড় জায়গা। এই জায়গাগুলো আমাদের হাইকোর্টে মাননীয় বিচারপতিদ্বয় তাদের রায়দানের সময় বলেছেন এই জায়গাতে দুর্নীতি হয়েছে। এখন এই রায়ে আরও যে উল্লেখযোগ্য দিকটা হচ্ছে সেটা হচ্ছে 22,000-এর বেশি ক্যান্ডিডেটের যেমন চাকরি চলে গেছে, তেমন কিছু ক্যান্ডিডেটকে বলা হয়েছে তাদের এতদিনে যা বেতন নিয়েছেন সব ফিরিয়ে দিতে হবে। কাদের বেতন ফিরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে, এক্ষেত্রে একটু প্রথমে অস্বচ্ছতা তৈরি হয়েছিল, কিন্তু পরে আইনজীবীরা সেটাকে ব্যাখ্যা করেছেন। 3 ধরনের ক্যাটাগরি, 3 ধরনের ক্যান্ডিডেটদেরকে এই চাকরির টাকা ফিরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। এই 3 ধরনের চাকরি প্রার্থী, এই 3 ধরনের চাকরিজীবীরা হচ্ছে প্রথমত যাদের
প্যানেল উত্তীর্ণ হওয়ার পরে নিয়োগ দেওয়া হয়েছে, এই সংখ্যাটি হলো 1200 থেকে 1400, এর প্রমাণ পাওয়া গেছে। দ্বিতীয়ত, যারা ফাঁকা ওএমআর শিট দিয়েও চাকরি পেয়েছে, ফাঁকা মানে ফেল, তারপরেও চাকরি পেয়েছে, এই রকম কিছু ক্যান্ডিডেটকে চাকরি দেওয়া হয়েছে, তাদের কাছ থেকে বেতনের টাকা ফেরত চাওয়া হয়েছে। আর প্যানেলে নাম নেই অথচ চাকরি পেয়েছে, যারা প্যানেলে নাম নেই অথচ চাকরি পেয়েছে এমন কিছু ক্যান্ডিডেট যাদেরকে পরে ঢোকানো হয়েছে, এই 3 ধরনের ক্যান্ডিডেটদের কাছ থেকে তাদের বেতন সুদসহ 12% সুদসহ 4 সপ্তাহের মধ্যে ফেরত দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এবং সেক্ষেত্রে কম্পিটেন্ট অথরিটিকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন তাদের আইনি প্রক্রিয়া চালু করে। তো এক্ষেত্রে প্রশ্ন হলো যে এই টাকা তো কেউ জমিয়ে রাখেনি যে কবে রায় হবে, টাকা ফেরত চাইবে, আমি সব টাকা ফেরত দেবো, তাহলে এই টাকাগুলো কী করে ফেরত দেবে? কেউ যদি ফেরত দিতে না পারে তাহলেই বা কী হবে? সেক্ষেত্রে আইনের নির্দেশ হলো তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে এবং সেই মর্মেই হাইকোর্ট কনসার্ন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছে যে তারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুক। হাইকোর্ট আরেকটা নির্দেশ দিয়েছে যে প্যানেল বাতিল হয়ে গেল, কিন্তু ভোট প্রক্রিয়া শেষ হওয়ার 15 দিনের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। নতুন নিয়োগ প্রক্রিয়া কেমন হবে এই নিয়েও ধোঁয়াশা রয়েছে। আইনজীবীদের মধ্যে কিছু আইনজীবীর মতামত হচ্ছে যে যেহেতু নাইসার হার্ড ডিস্কে স্ক্যান কপি রয়েছে ওএমআর লিখিত পরীক্ষার, সেই নাম্বারটা উদ্ধার করা হবে এবং তারপর তাদের একাডেমিক, তাদের ট্রেনিং এবং প্রয়োজনে তাদের ইন্টারভিউ নিয়ে ইন্টারভিউয়ের নাম্বার সহ নতুন করে প্যানেল তৈরি করতে হবে। কিন্তু কিছু আইনজীবী মনে করছেন যে না, প্যানেল বাতিল মানে পুরো প্রক্রিয়াটাই নতুন করে শুরু করতে হবে, অর্থাৎ তাদেরকে নতুন করে লিখিত পরীক্ষা দিতে হবে। তো এক্ষেত্রে অনেক কনফিউশন তৈরি হয়েছে। 16 সালে যিনি চাকরি পেয়েছেন, যার বয়স ছিল 30-32, আজকে তার বয়স 40, তার সংসার হয়েছে, তার ছেলে মেয়ে আছে, তার বাবা অসুস্থ। তো তখন চাকরি পাওয়ার জন্যে যে স্পিরিট ছিল, যে উদ্যম ছিল, পড়াশোনার যে গতি ছিল, এখন স্বাভাবিক কারণেই সেটা হারিয়েছে। তো সেক্ষেত্রে তাদেরকে নতুন করে পরীক্ষা দিয়ে আবার নিজেদের যোগ্যতা প্রমাণ করা এটা অযৌক্তিক বলে অনেকেই মনে করছেন। অনেকের দাবি যে পুরনো পরীক্ষার নাম্বার যেখানে আছে সেটা দেখেই আবার নতুন করে নিয়োগ দেওয়া হোক। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো যে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের চাকরি গেল, টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হলো, এতদূর ঠিক ছিল, কিন্তু যারা নিরপরাধ, যাদের চাকরি পেতে যারা কোনো দুর্নীতির আশ্রয় নেয়নি, যারা পরিশ্রম করে চাকরি পেয়েছে, তাদের পরিবার আছে, তাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, তাদের বৃদ্ধ বাবা মা আছে, হঠাৎ করে তাদের যদি এই চাকরি চলে যায় তো তাহলে এখন তারা কি করবে? তারা যদি অপরাধ না করে তাহলে অন্যের অপরাধের শাস্তি তাদেরকে কেন পেতে হবে? এই প্রশ্নটার কিন্তু কোনো উত্তর এখনও কোনো মহল থেকে দেওয়া হয়নি। আইনজীবীরা বলছেন তারা আইনের দ্বারস্থ হবেন, তাদের কাছে সুযোগ আছে, তারা যদি যোগ্য হন তাদের যোগ্যতা অবশ্যই প্রমাণ হবে। কিন্তু কেন বারবার এই যোগ্যতার প্রমাণ দিতে হবে? একটা কথা তো পরিষ্কার, সিবিআই এবং ইডির দেওয়া তথ্যের ভিত্তিতে চিহ্নিত করা গেছে 5000-এর কিছু বেশি ক্যান্ডিডেট তারা দুর্নীতির আশ্রয় নিয়েছে। যদি আমরা সিবিআইয়ের দেওয়া তথ্যকে বিচার করি তাহলে দেখব যে ওএমআর শিট ট্যাম্পারিং বা ওএমআর শিট ম্যানিপুলেশন হয়েছে 8163 জনের এবং প্যানেল এক্সপায়ার হওয়ার পরেও চাকরি পেয়েছে 1200 থেকে 1400। তো আমরা যদি এই পুরো লিস্টটাকেই ধরে বাদ দিয়ে দিই যাদের বিরুদ্ধে প্রমাণ আছে, সেটা 8000-এর কিছু আশেপাশে। তো এই 8000 ক্যান্ডিডেট চিহ্নিত করা গেছে, এই 8000-এ সকলে চাকরি পায়নি। 8000-এর মধ্যে 6000 মতো প্যানেলে আছে, বাকি 2000 তারা প্যানেলে জায়গা পায়নি, তারা লিস্টে আছে। কিন্তু যাদেরকে চিহ্নিত করা গেছে, যাদের কাছ থেকে বেতন ফেরত চাওয়া হয়েছে, এটা প্রমাণিত যে তারা দুর্নীতিগ্রস্ত। তাহলে তাদের কাছে যখন বেতন ফেরত চাওয়া হয়েছে, তাদেরকে চিহ্নিত করা গেছে, তাহলে যাদেরকে চিহ্নিত করা যায়নি তাদের কেন চাকরিটা গেল? এই প্রশ্নের কিন্তু সদুত্তর এখনও পর্যন্ত কেউ দিতে পারেনি। যুক্তির খাতিরে যদি আমি ধরে নিই যে বাকি এই যে 16,000, এই 16,000 জনের মধ্যেও কেউ কেউ দুর্নীতি করে থাকতে পারে। 16,000-এর মধ্যে আমি ভাবলাম যে আরও 2,000, 3,000, 5,000, আচ্ছা 6,000 দুর্নীতি করেছে, কিন্তু 10,000 তো ফ্রেশ আছে। তারা তাদের যোগ্যতা প্রমাণ করে, তারা অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে অনেক পরিশ্রম করে তারা চাকরি পেয়েছে। তাহলে এই 10,000 ক্যান্ডিডেট কী দোষ করলো যে তাদের উপরে এই শাস্তির খানাটা নেমে এলো? এটা কি ধরনের বিচার? এই প্রশ্ন সকলের মনে কিন্তু দানা বাঁধছে। আমাদের বিচার ব্যবস্থা সম্পর্কে একটা প্রবাদ, একটা কথা খুব প্রচলন আছে, সেটা হচ্ছে শত শত অপরাধী ছাড়া পেয়ে যাক সেটা ততটা চিন্তার কথা নয়, কিন্তু একজন নিরপরাধও যেন শাস্তি না পায়। অর্থাৎ একজনের বিরুদ্ধে অভিযোগ যদি প্রমাণ না করা যায়, সাক্ষী এবং তথ্য প্রমাণের ভিত্তিতে যদি তার অপরাধ প্রমাণ না হয়, শুধু সন্দেহের ভিত্তিতে কাউকে শাস্তি দেওয়া যাবে না। সেটা হচ্ছে বড় বড় ক্রিমিনাল অফেন্সের ক্ষেত্রেও এই আইনটা সত্যি। অর্থাৎ
একজন খুনের অভিযোগে অভিযুক্ত, তার বিরুদ্ধে সব ইঙ্গিত আছে যে সে খুন করেছে, কিন্তু কোনো প্রমাণ না থাকলে তাকে কিন্তু আদালত এই বলেই ছেড়ে দেন যে যেহেতু তার বিরুদ্ধে কোনো নির্দিষ্ট তথ্য প্রমাণ পাওয়া যায়নি, সেই জন্যে তাকে খালাস দেওয়া হলো, বেকসুর খালাস দেওয়া হলো। অর্থাৎ ক্রিমিনাল অফেন্সের ক্ষেত্রেও যদি তার বিরুদ্ধে তথ্য প্রমাণ না পাওয়া যায়, ক্রিমিনাল অফেন্স বলতে যেটা সরাসরি সমাজে বিশৃঙ্খলা তৈরি করে, যেটা কগনিজেবল অফেন্সের ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে একজন অভিযুক্তকে যদি তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না করা যায়, তাকে নির্দোষ বলে ঘোষণা করা হয়। এক্ষেত্রে যারা নির্দোষ তাদের বিরুদ্ধে তো কোনো অভিযোগ প্রমাণ হওয়া তো দূরের কথা, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগই নেই, তাদেরকে শাস্তি পেতে হলো। কেন? ওই 2000 এখনও পর্যন্ত আনআইডেন্টিফাইড যে ক্যান্ডিডেটগুলো 5000 বা 6000 ক্যান্ডিডেট বাদ দেওয়ার পরে রয়ে গেছে, তাদের মধ্যে থেকে এখন কথা হলো যে যার বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ পাওয়া গেল না, তাকে কেন শাস্তি পেতে হবে? এই প্রশ্নের উত্তর কিন্তু যে রায় ঘোষণা হয়েছে সেখানেও কোনো ব্যাখ্যা নেই, কোনো আইনজীবীরাও ব্যাখ্যা দিতে পারছে না। এখানে একটা গল্প আমার মনে পড়ছে, ক্লাস 9-এ একটা টেক্সট আছে অল অ্যাবাউট এ ডগ, সেখানে একটা ঘটনা আমি ছোট্ট করে বলি তোমাদের গল্পটা। সেটা হচ্ছে যে শীতের একটা রাত্রে, সেটাই হচ্ছে সম্ভবত শেষ পাবলিক ট্রান্সপোর্ট অ্যাভেলেবেল, তো সেখানে বাসগুলোতে, এটা শীতের কোনো দেশে, মেবি ইটস ইংল্যান্ড অর সামহার এলস, তো বাসের দুটো পার্ট, একটা উপরের পার্ট যেটা ওপেন, যেখানে আকাশ দেখা যাবে খোলা, মাথার উপরে কিছু নেই, ডবল ডেকার বাস যেমন হয়, আর নিচেরটা এমনি নর্মাল বাসের মতো। তো অত্যন্ত শীত, পশ্চিমী বাতাসে অত্যন্ত ঠান্ডায় সকলে কষ্ট পাচ্ছে, জানলা দরজা এঁটে গুটিসুটি মেরে বসে আছে। তো এমন সময় একটা স্টপেজে বাস দাঁড়ালে পরে 3জন যাত্রী ওঠেন, একজন মহিলা, অল্পবয়স্ক মহিলা, তার হাতে একটা ল্যাপডগ ছিল, স্পেকিনিজ। বাস আবার চলতে থাকে, কন্ডাক্টর ভাড়া চাইতে এসে হঠাৎ লক্ষ্য করে যে ওই মহিলার কোলে রয়েছে একটা স্পেকিনিজ ডগ, এবং তিনি আপত্তি করেন যে কুকুর নিয়ে বাসে চড়া যাবে না, কারণ এটা নিয়ম, আমাদের দেশেও নিয়ম আছে, কোনো রকম জন্তু জানোয়ার নিয়ে বাসে বা পাবলিক ট্রান্সপোর্টে ওটা নিষেধ। সেই ক্ষেত্রে কন্ডাক্টর প্রতিবাদ জানায় যে আপনি আইন ভঙ্গ করছেন, আপনাকে বাস থেকে নেমে যেতে হবে অথবা উপরে গিয়ে বসতে হবে, কিন্তু তিনি আপত্তি জানান যে এই শীতে আমি উপরে গেলে মরে যাব, এবং সকল যাত্রীরাও তাকে সমর্থন জানান যে আমাদের কোনো আপত্তি নেই, কুকুরটা নিয়ে উনি যাচ্ছেন তাতে কোনো সমস্যা নেই, কুকুরটা তো শান্তভাবে বসে আছে, কোনো সমস্যা করছে না, কাউকে কোনো আক্রমণ করছে না। কিন্তু কন্ডাক্টর বাসটাকে থামিয়ে দেন এবং তিনি বলেন যে না, আমি আইনের লোক, আমি আইন ছাড়া এক পথও হাঁটবো না। তখন ওখানে দাঁড়িয়ে থাকা পুলিশদের এখানে ইন্টারভেনশন হয়, পুলিশরা বলে যে না, উনি তো আইন মেনেই কাজটা করছেন, আমরা কিছু বলতে পারবো না। তারপর সেই মহিলা তিনি উপরে যেতে বাধ্য হন খোলা আকাশের নিচে, এবং তারপর বাস চলতে শুরু করে। কিছুক্ষণ পর বাসের ইঞ্জিনে আবার সমস্যা দেখা দেয় এবং বাসটা থেমে যায়, সেই কাজটা কিছু সময় লাগে। তারপর আবার যখন সেই ভদ্রলোক অর্থাৎ কন্ডাক্টর বাসে উঠে আসেন, দেখেন সেই মহিলা উপর থেকে আবার নিচে এসে বসেছেন কুকুরটা নিয়ে, তখন তিনি আবার আপত্তি জানান, আবার সেই ঘটনার পুনরাবৃত্তি হয় এবং সেই মহিলা বাধ্য হয়ে উপরে চলে যান। এই ঘটনার মধ্যে অনেক বাস যাত্রীরা নেমে যান, যার যার নিজের জোগাড় করে তারা নিজের গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন। তো এখানে লেখক নিজে ওই বাসে উপস্থিত ছিলেন এবং তিনি কন্ডাক্টরের সঙ্গে দুটো একটা কথা বলেন, সেখানে একটা লাইন আমি উল্লেখ না করেই পারছি না। তিনি কন্ডাক্টরকে বলেন, ইউ হ্যাভ কেপ্ট দ্য রুল বাট ব্রোকেন ইটস স্পিরিট, ইউ শুড মাইন্ড ইউর রুলস উইথ এ লিটল গুড উইল অ্যান্ড গুড টেম্পার। আমাদের সমাজে যে আইনগুলো চলে, সেই আইনগুলো সামগ্রিকভাবে গ্রহণযোগ্যতা তখনই পায় যখন জনগণ মনে করবে যে আইনের ফলে সমাজে শান্তি এবং স্থিতাবস্থা বজায় থাকবে। অর্থাৎ যদি কোনো আইন সামগ্রিকভাবে সমাজের শান্তি এবং স্থিতাবস্থার বিপরীত হয়, সেটা লিখিত আইন হলেও, সেটা সংবিধানের আইন হলেও জনগণের মধ্যে এইটা না মানার একটা প্রবণতা দেখা দেয়। এর ব্যতিক্রম থাকতে পারে, কিন্তু আমি সারা পৃথিবীর আইনের ক্ষেত্রে বলছি, এটাই হচ্ছে মানদণ্ড। কোনো আইনটাকে আমরা আইন হিসেবে মেনে নেব কখন? সেই আইনটা মান্যতা দিলে, সেই আইনের মান্যতা দিলে যদি সামগ্রিকভাবে আমরা নিরাপত্তা বোধ করি এবং শান্তি বজায় থাকে। তো এক্ষেত্রে এই যে কন্ডাক্টর, তিনি অবশ্যই আইন মেনেছেন, কিন্তু আইন মানার পেছনে যে মূল যে স্পিরিট, কি সামগ্রিক ন্যায় এবং স্থিতাবস্থা, সেইটাকে ভায়োলেট করেছে। কিভাবে? যখন সকলে বলছেন যে আমাদের কোনো অসুবিধা নেই, ওই ভদ্রমহিলা কুকুরটা নিয়ে যেতে পারে, কিন্তু শুধু আইনের দোহাই দিয়ে ওই কন্ডাক্টর পুরো সিস্টেমটাকে ভায়োলেট করেছে, সকলের বিশৃঙ্খলা তৈরি করেছে, প্যাসেঞ্জারদের কষ্ট দিয়েছেন, ওই মহিলাকে কষ্ট দিয়েছেন। তো সেক্ষেত্রে এই কোটেশানটা আমি না দিয়েই পারলাম না, ইউ হ্যাভ কেপ্ট ইউর রুল বাট ব্রোকেন ইটস স্পিরিট। তো কোনো আইনের স্পিরিটটাই হচ্ছে আসল। স্পিরিটটা যদি নষ্ট হয়ে যায়,
একটা অন্তঃসারশূন্য আইন কোনোদিন সমাজে কল্যাণ বয়ে আনতে পারে না। এক্ষেত্রে বর্তমান যে জাজমেন্ট সেক্ষেত্রে কিছুটা তাই হয়। একজন অপরাধীকে শাস্তি দেওয়ার জন্যে 10 জন নিরপরাধীকে শাস্তি দেওয়া হয়েছে। এই আইনটা কতদূর নৈতিকতার দৃষ্টিতে গ্রহণযোগ্য সেই বিষয়ে আমি তোমাদের কাছেও জানতে চাইবো, যে তোমরা তোমাদের মতামত জানাও। এখানে আরেকটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে রায় ঘোষণা হওয়ার দুদিন আগে বিরোধী দলনেতা প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে বলছেন যে সোমবার বোমা ফাটানো হবে। আমি সম্মান রেখেই বলছি আইন ব্যবস্থার প্রতি, যে রায় ঘোষণার আগে বিরোধী দলনেতার কাছে এই খবরটা কিভাবে যায় যে সোমবার বড় কিছু একটা আসতে চলেছে, যা বর্তমান শাসক শ্রেণীকে, বর্তমান সরকারকে অস্বস্তিতে ফেলবে। তো এই ঘটনা, বিরোধী দলনেতার এই মন্তব্য পুরো বিষয়টার নৈতিক ভিত্তিটাকেই যেন টলিয়ে দিয়েছে। যদি তিনি এই মন্তব্য না করতেন তাহলেও বোধহয় কোথাও ওই নৈতিকতার দিক থেকে এটা মান্যতা পেত, যে ঠিক আছে আইনের পথে চলছে, সেখানে আইন একটু কঠোর হয়েছেন। অভিজিৎ গাঙ্গুলি যেটা করেছিলেন, কিছুটা মানবিকতার দৃষ্টি দিয়ে 5000 জনের চাকরি বাতিল করেছিলেন। এক্ষেত্রে সেই মানবিক দৃষ্টিকোণটা দেখানো সম্ভব হয়নি, তিনি সবার চাকরি বাতিল করে দিয়েছেন। যদি আইনের মতো চলে সেটা ঠিক আছে, কিন্তু আইন আসার আগে, রায় ঘোষণা হওয়ার আগে রাজনৈতিকভাবে সরকারের বিরুদ্ধে থাকা একজন ব্যক্তি প্রকাশ্য জনসভায় মন্তব্য করছেন যে সোমবার এমন একটা বোম ফাটানো হবে, এই মন্তব্যটা পুরো এই রায়ের নৈতিক ভিত্তিটাকেই টলিয়ে দিয়েছে। তো যারা চাকরি হারিয়েছ তাদের প্রতি আমার সমবেদনা এবং তাদের প্রতি আমার অনুরোধ যে এখনও সব কিছু শেষ হয়ে যায়নি, আমরা সকলে তোমাদের সঙ্গে আছি, কেউই এই রায়ে খুশি নয়। অনেকে এই রায়টাকে একটা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চেয়েছেন। সুপ্রিম কোর্টের দরজা এখনও খোলা আছে, তো আমার বিশ্বাস ন্যায় প্রতিষ্ঠা হবে। যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের প্রতি কারো সমবেদনা নেই, তাদের চাকরি যাক, তাদের টাকা ফেরত দেওয়া নির্দেশ দিয়েছে, একদম ঠিক করেছে, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হোক, এক্ষেত্রে আইন কঠোর দৃষ্টিভঙ্গি দেখা একদম ঠিক আছে। কিন্তু যারা নিরপরাধ তাদের প্রতি সকলের সমবেদনা আছে এবং তারা অচিরেই ন্যায় পাবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। যারা যোগ্য হয়েও চাকরি হারিয়েছ তাদের এই মুহূর্তে কি করণীয় সেই বিষয়ে আমি আমার পরবর্তী ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। এই মুহূর্তে আজকের ভিডিও এই পর্যন্তই। সকলকে অনেক ধন্যবাদ।